যেদিন ওরকম হলো, মার্ডার হলো, তারপরে তো ও কাজ টাজ হয়ে গেল, কী করলো। তারপরে মাস দেড়েক পরে আমাদের পাশে বাড়ি, আমরা জেঠিমা বলি, জেঠিমা মাকে এসে বলছে যে তুমি কিছু বোঝো। ও একদম, আমি যে এখানে বসে তাকালাম, ও ঠিক ওইরকম করে তাকিয়েছে। একদম যখন চোখাচোখি হয়ে গেল, তখন আমি একদম চিনতে পারলাম চোখটা। হ্যাঁ, আমি তো বুঝলাম যে চোখটা তো ওনারই হবে, ওনার মতোই। বলে না, আমি ওই রুটিটা না ছেড়ে আমার হাতের থেকে আস্তে করে রুটিটা পড়ে গেছে। শুয়ে বেশ খানিক পরে একটু ঘুমও চলে আসছে, মানে ঘুমাবো না বলে আমি ছিলাম, কিন্তু ঘুম চলে আসছে, ঘুমিয়েও গেছি বোধহয়, স্বাভাবিক। হ্যাঁ। তারপরে হঠাৎ দেখলাম একটা খুব জোরে শব্দ হলো, ওই আমাদের যে বড় ছিটকানি, ওটা মনে হলো কেউ ভেতর থেকে খুলে দিল, মানে ঘরের থেকে খুললো, এরকম মনে হলো। কেন, ওটা তো বাইরে থেকে খোলা যাবে না, ঘরে থেকে খুলতে হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও আছি এক প্রকার। আজকে আমরা যেই ঘটনাগুলো শুনব সেগুলো মূলত এখনকার নয়, বেশ কিছু বছর আগেকার। এবং ওনার সঙ্গে পরিচয় করার আগে যেই কথাগুলো না বললে নয়, সেগুলো আগে বলে দিই। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটাতে রইল। আজকে কিন্তু বলা যেতেই পারে যে আমাদের এই এপিসোডটা একদমই ইনহাউস এপিসোড। তার কারণ হলো, আগে যতবার আমি বলেছি যে ইনহাউস এপিসোড, সেখানে হয় আমি, নয় অরুণিমা, আর না হলে পুপুন। আমরা নিজেদের অভিজ্ঞতা বা আমাদের শোনা ঘটনা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আজকে যে গেস্ট বা যিনি গেস্ট আজকে আমাদের, তিনি হলো অরুণিমার মা, লক্ষ্মী দাস মজুমদার। সুতরাং আমি কাকিমা বলে সম্বোধন করব, আর অরুণিমা মা। কাকিমা, বলো। ওয়েলকাম টু আওয়ার স্টুডিও, যেটা বলে থাকি সব গেস্টকেই, তোমাকেও তাই বললাম। একটুখানি তোমার সম্পর্কে বলো, মানে তুমি কি করতে এবং তুমি কোথাকার বাসিন্দা, মানে অরিজিনালি কোথাকার, এবং তারপরে আমরা আস্তে আস্তে ঘটনায় ঢুকবো। মানে অরিজিনালি আমি এখান করি, আমার জন্ম এখানে। শিলিগুড়ি গার্লস থেকে পাশ করে শিলিগুড়ি কলেজ থেকে বেরোতেনা বাড়িতে চাকরি, এবং চাকরিটা এমনই হলো, আমি দীর্ঘ 28 বছর এখানেই ছিলাম। এখানেই ছিলাম, আমার ট্রান্সফার কিছু হয়নি। আর সবচেয়ে বড় কথা, অরুণিমা আমার মেয়ে। হ্যাঁ, এটা তো বড় কথাই বটে। আর কোন ডিপার্টমেন্টে তুমি? আমি এটা এগ্রিকালচার ডিপার্টমেন্টে। আর আজকে যে ঘটনাগুলো আমরা শুনবো সেগুলো তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনা? হ্যাঁ, একদম। তাহলে বরং শুনি। হ্যাঁ। মাকে কিছু বলবে? না, বলো। শুনি। সেটা হলো, মানে এটা একদম আমার নিজের চোখে দেখা আর কি। আমি তখন কেবল কলেজে ঢুকেছি, পাস করে, হায়ার সেকেন্ডারি পাস করে। সেই সময় কার ঘটনা এটা। আর তার আগে আমি বলি আমাদের বাড়ির ব্যাপারটা। আমাদের ওইখানে যে কটা বাড়ি আর কি পরপর, তাদের ভিতরে কোনো আর কি ইয়ে ছিল না, প্রাচীর বা কোনো কিছু ছিল না। কোনো জায়গায় হয়তো একটু ভ্যারান্ডা গাছ দিয়ে করা। আর প্রত্যেকেরই কিন্তু সামনে ভালো ইয়ে ছিল, গেট দিয়ে ভালো ব্যবস্থা ছিল। আমাদের ওই গেট খুলে বাড়িতে ঢুকলে একটা বারান্দার পরে ঘরগুলো, তার ঘরগুলোর পরে একটা বড় লম্বা বারান্দা, আবার এল করে রান্নাঘরের দিকে একটা বারান্দা, আর দুটো রান্নাঘর, একটা নিরামিষ একটা আমিষ। ও আচ্ছা। হ্যাঁ, কেন আমার পিসিমা ছিলেন। আচ্ছা। সেই এরকম। আর বাড়িগুলো সবই খোলামেলা, সবার বাড়ি থেকে সবাইকে দেখা যেত এরকম। সে এরকমই আর কি ঘটনাটা। আমাদের ঠিক বাড়ির পেছনে যে বাড়িটা ছিল, তারাও বেশ কয়েকজন ভাই বোন, তার মধ্যে বড় যে দাদা, তো ও একটু অন্যরকম ছিল। তখন আমরা ওকে একটু ভয়ও পেতাম,
কিন্তু আমার মাকে আর কি একদিন বলছিল যে কাকিমা আমি তো আছি, কোনো ভয় করবেন না, কোনো কিছু দরকার হলে বলবেন। তো ও যদি ওদের যে কুয়ারপাড়টা সেটা আমাদের বাড়ি থেকে দেখা যেত। হুম। মাঝে মাঝেই দেখতাম ও স্নান করতে আসছে, আমরা আস্তে আস্তে দেখে ভিতরে চলে যেতাম যাতে না ইয়ে করে। আর ওর সম্পর্কে অনেক কিছু শুনতাম তো সেই জন্যে। এরকম হতে হতে একদিন সেটা রাত্রি 9:30 10টার সময় শুনলাম ওই ছেলেটা মার্ডার হয়ে গেছে। ও হ্যাঁ। আচ্ছা। তারপর ওদের বাড়িতে কান্নাকাটি এটা ওটা সব শুনছি, আর আমাদের ভীষণ খারাপ লাগছে। আমার মাটারা ওকে খুব ভালোই বাসত, এমনি বাইরে যাই করুক কিন্তু আমাদের পাড়াতে বা আমাদের ইয়েতে খুব ভালো ছিল। কাকিমা, মোটামুটি এটা কোন সালের ঘটনা? এটা খুব সম্ভবত 73-এর ফেব্রুয়ারি মাস। 73 ফেব্রুয়ারি, মানে বাংলার ফাল্গুন মাস ছিল যে দিনটা মারা গেছে, এটা আমার মনে আছে। আচ্ছা আচ্ছা। তারপর ওদের বাড়িতে কান্নাকাটি এটা ওটা সব শুনছি, আর আমাদের ভীষণ খারাপ লাগছে। আমার মাটারা ওকে খুব ভালোই বাসত, এমনি বাইরে যাই করুক কিন্তু আমাদের পাড়াতে বা আমাদের ইয়েতে খুব ভালো ছিল। তা হেল্পফুল টাইপের ছিল। হ্যাঁ। তা পরের দিন যখন ডেড বডিটা এলো তখন আমরা ছোটরা কেউ যাইনি, আমরা তখন ছোটোর দলে, ছোটরা কেউ যায়নি, কিন্তু মা, পিসিমা, আমার পিসিমা, আশেপাশের বাড়ির সবাই গিয়েছিল। আর আমরা আমাদের বাড়ি থেকে যেটুকুন দেখা যায় সেটাই দেখলাম। মানে একটা সাদা কাপড়ে মনে হয় একটা কীরকম করা, উপরে ফুল টুল দেওয়া, ওইটুকুনি দেখে না আমাদের খুব কেমন একটি ভয় লাগলো, কষ্ট হলো। আর তখন তো ছোট, অত মরাটা দেখেও নেই, ওটা দেখে আমাদের খুবই হলো। তারপরে যাই হোক ওরকম হয়ে গেল। তারপরেই তার কিছুদিন পরের থেকেই ওর মা রাত্রিরে খুব কাঁদতো, সেটা শোনা যেত। আর তখন তো এত ঘরবাড়ি ছিল না, শোনা যেত। আমার মা পিসিমা হয়তো বাইরে এসে শুনতো যে কী, তা উনি চিৎকার করে বলতেন যে বাবা তুই আসছিস, আমাকে একবার দেখা দে, এসব বলে কাঁদতো টানতো। আর ওর একটা সাদা অ্যাম্বাসেডর ছিল, সেটা ওর বাড়ির পাশেই, ওদেরই জায়গা, ঠিক আমাদের বাড়ি যেখানে তার পেছনে রাখা। ও মাঝে মাঝে ওই অ্যাম্বাসেডরটা পরিষ্কার করতো, ধুয়ে দিত, লাইট জ্বেলে কী কী করতো, এসব আমরা তখন দেখতাম। তখন আমরা চুপচুপ করে দেখতাম। হ্যাঁ, খুব শখের গাড়ি ওটা। তা ওইটা ওরকম করতো। আর সবচেয়ে বড় কথা যে ও কোনো দিন বিকালবেলায় স্নান করতো, কোনো দিন রাত্রি 10টা 10:30, এগুলো সব আমরা যেহেতু একদম সব দেখা যায়, আর শুনছিলাম যে ও একটু অন্যরকম, সেই যে আমরা কিন্তু লক্ষ্য করতাম। স্নান করতো, ওই কুয়ো থেকে বালতিতে করে জল নিত, নিয়ে মাথায় একবারে বালতি শুধু ঢালতো, ঝরঝর করে শব্দ হতো, আমরা বলতাম ওই দেখ, এরকম করতাম। যেদিন ওরকম হলো, মার্ডার হলো, তারপরে তো ও কাজ টাজ হয়ে গেল, কী করলো। তারপরে মাস দেড়েক পরে আমাদের পাশের বাড়ি, আমরা জেঠিমা বলি, জেঠিমা মাকে এসে বলছে যে তুমি কিছু বোঝো? তো মা বলছে কি, তখন ওনার কথা বলছে। এই যে জেঠিমা যার কথা তুমি বলছো, হ্যাঁ, সে কি যে মারা গেছে তার মা নাকি? না না, আমাদের পাশের বাড়ির মা। পাশের বাড়ি। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের পেছনে, এখানে মাঝখানে, সেটা হচ্ছে আমার মামা বাড়িটা এরকম লম্বা। হ্যাঁ, তার ডান পাশে একটা বাড়ি, বাঁ পাশে একটা বাড়ি। বাঁ পাশের বাড়ির জন্য হচ্ছে জেঠিমা, আর মামা বাড়ির ঠিক যে পেছনের বাড়িটা, সেই বাড়িরই ছেলেটা মারা যায়। আচ্ছা আচ্ছা। মা যে বারবার বলছে যে ছেলেটা একটু অন্যরকম ছিল, সেই অন্যরকম বলতে ছেলেটা তোমার স্মাগলিং এবং গুন্ডা ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তখন মানে এখানে শিলিগুড়িতে মোটামুটি অনেকেই তাকে চিনতো, যার জন্য নামটা আমি বললাম না। ঠিক আছে। তা ওরকম জেঠিমা বলছে তুমি কিছু শোনো? তার মা বলছে যে কী বলেন তো, তখন বলছে যে পিছনের দিকে দেখা, বলছে ওর সম্বন্ধে। তখন মা বলছে হ্যাঁ আপনি শোনেন, বলে তো শুনবো না কেন, আমিও শুনি। ওর মা যখন কান্নাকাটি করে তখন ওর মা বলে কি যে বাবা ভাত বাড়া আছে, তুই খা, আমাকে একবার দেখা দে, এরকম। তার মানে উনি ভাত বেড়ে রাখতো, আর ছেলেটা কে খেতো জানি না, উনি ভাবতো যে ছেলেই খেয়ে গেল। তো এই সমস্ত কথা শুনে টুনে আমাদের, সেটা কি মা খাবার বেড়ে রাখতো ছেলের জন্য, হ্যাঁ, নাকি সত্যি করে খাওয়াটাও কেউ খেয়ে নিত? সেটা ওরা বলতো, এখন সত্যিকারে খেত কিনা আমরা দেখিনি। তা ভাতটা মনে হয় বেড়ে রাখতোই। তারপরে এরকম হতে হতে আমাদের তো ভয়টা আরও বেশি হচ্ছে তখন। তারপরে এই পাশে থাকে, তাকে আমরা কর্তামা বলি, মানে মারা মাসিমা বলে সে কথা। কর্তামা মাকে বলছে, মা বললো হ্যাঁ আমিও তো আপনাকে বলবো, ভাবলাম কি করা যায় বলেন তো। আর আমি বড়, আর আমার পরে ছোটো ছোটো ভাই বোনরা, তো আমরা সবাই রাত্রিবেলা যদি রান্না করে আসি না, মাথা নিচু করে আসতাম যাতে ওইদিকে না চোখ যায়, প্রচণ্ড ভয়ে ভয়েই থাকতাম।
তা ওর যে পিছনে, আমাদের বাড়ির পেছনে তোদের বাড়ি, ওদের ওইখানে যে গাড়িটা থাকতো, ওই গাড়িটা তো ওরকম, ও মারা যাওয়ার পর ওরকমই থাকতো। হঠাৎ মা রান্নাঘরে একদিন এই 9টা সাড়ে 9টার সময় রান্নাঘর থেকে বেরিয়েছে, হঠাৎ দেখে যে ওর গাড়িটা লাইট জ্বলে আছে, সেই অ্যাম্বাসাডারে। সেই অ্যাম্বাসেডারটা লাইট জ্বলে আছে। তা মা, আর লাইটটা জ্বললে পরে আমাদের বাড়ির দিকে আসবে। তা মা ওটা দেখে বলছে যে কী ব্যাপার, ওর গাড়িটার লাইটটা জ্বলে আছে, আর এরকম থাকলে তো ছেলে মেয়ে আরও ভয় পাবে। তখন আমার পিসিমা ওই আমাদের বাড়ি থেকে আরেকটু সামনের দিকে গেছে, ওদের বাড়ির দিকে গিয়ে ওর মাকে ডাকছে, ও এই নাম ধরেই ডাকছে যে ওর মুখের মা একটু আসেন। তখন উনি তা, ও কেমন অবস্থা, উনি খুব বিধ্বস্ত হয়ে গেছিলো। তখন বলছে যে কি, আপনাদের গাড়িটায় লাইট জ্বলে আছে সেই জন্যে। তখন উনি দেখে বলছে, ও গাড়িতে লাইট জ্বলে আছে, তার দেখি নাই। আচ্ছা, তারপরে এসব বলে টোর উনি লাইটটা কাকে দিয়ে ইয়ে করবে, তারপরে যাই হোক কারোকে দিয়ে লাইটটা অফ করানো হয়েছে। তো ওইটা কিন্তু আমাদের প্রচণ্ড ভয়ের ব্যাপার, যে ও কেউ ওই গাড়িটা ধরেই না, অথচ গাড়িটার লাইটটা জ্বলে আছে, এটা হতো। তারপরে মাঝে মাঝে আমরা রান্না করে খাচ্ছি, ওই স্নান করতো, যে জলটা ঝপঝপ করে পড়তো, ওই শব্দটা পেতাম। আমার মা একটু কেউ যেন মনে হচ্ছে ও স্নান করছে আর কি, ও যেরকম করতো ঠিক ওরকম শব্দ পেতাম। তা মা একটু সাহস আছে, মা না মাঝে মাঝে ওরকম শব্দ, এই শব্দটা 2-3 দিন পেয়েছি আমরা। তা মা বলছে দেখি তো, মা বাইরে গেছে, যা দেখে না কিচ্ছু না, অনেক ওদের কোয়ারপাটটা একদম খালি, কেউ কিচ্ছু নেই। তো মা, আমার পিসিমাকে বলছে, বলেন তো শব্দটা আসে কোথার থেকে। তা আমার পিসিমা বলছে যে আমি কী করে বলবো, আমিও তো শুনি। তো এই নিয়ে না আমাদের এই 3টে বাড়িতে খুব ইয়ে হতো, আলোচনা হতো যে কী ব্যাপার, কিন্তু কেউ ওর মাকে বা কারোকে কিছু বলতে পারছে না, সেটা ওরকম হয়ে গেছে। এইরকম চলতে একদিন আমার ভাই বোনরা সবাই ছোট, বাবা ঘরে আছে আর বোনরা সব বিছানায়, আমি, মা আর আমার মেজো বোনের খাওয়া হয়নি। তুমুল বৃষ্টি হচ্ছে, কারেন্ট অফ। আর আমাদের নিয়ম ছিল, আমাদের যেহেতু মানে আমরা সবাই ছোট ছোট, আমি বড়, সবাই ছোট ছোট, সেই জন্যে সন্ধ্যাবেলা যখন ইয়ে করতো, সন্ধ্যা দিত, দেওয়ার সময় একটা হ্যারিকেন জেলে রাখতো, এবং সেই হ্যারিকেনটা বারান্দা, রান্নাঘরে যে বারান্দা ওখানে থাকতো। ওটা খুব কম করে তাও থাকতো, যদি কারেন্ট অফ হয়ে যায় ওইটা একটু বেশি করে দিয়ে, তারপরে আর অন্যগুলো কিন্তু সব রেডি থাকতো। ওই আমাদের ঠাকুর ঘরের দেয়ালের ওখানে 3টে হ্যারিকেন একদম ধোয়া মোছা তেল ভরা থাকতো। ওইরকম ওই লণ্ঠনটা ওখানেই আছে, আমরা যেখানে খাচ্ছি সেখানে একটা লণ্ঠন, আর আমার পিসিমা নিরামিষ ঘরে খাচ্ছে, সেখানে একদম দরজার কাছে বসে, ওইরকমই খান উনি, দরজার কাছে বসে পারলে এই পাল্লায় হেলান দেয়, ওই দিকে লণ্ঠনটা রাখে, খাচ্ছে। এরকম সময় যখন আমি, মা আর আমার ছোটো বোন, মেজো বোন গেছি, তখন মা আমার এদিকে মানে বাঁ দিকে আর বোন ডান দিকে, আর আমি একদম দরজার মুখোমুখি। আর ওরাও কিন্তু দরজাটা দেখতে পারবে, কিন্তু ওদের পাশে পড়ছে, তা একদম মুখোমুখি এরকম খাচ্ছে। যে কারেন্ট অফ হয়ে আছে, আর রাত্রে আমি রুটি খেতাম, তা আমি রুটিটা হাতে নিয়ে কেবল এরকম করে ছিঁড়তে গেছি, ছিঁড়ে আর কি আমি বাটির মধ্যে রাখবো, ছিঁড়তে নিয়ে হঠাৎ মনে হলো একজন, মানে ড্রেসটা কীরকম সাদা ধরনের, হ্যাঁ, মানে ওটা কি প্যান্ট শার্ট কিনা তাও না, মানে একটা সাদা ড্রেস পরা, একটা পা উঁচু করে আমাদের রান্নাঘরের বারান্দার উপরে রাখলো। রাখার পরে আমি তখন তাকাচ্ছি যে কে, চোর টোর হতে পারে, তো আমি দেখলাম যে কী ব্যাপার, এখানে তাকাচ্ছি, তখন আর একটা পা উঠলো কিনা সেটা কিন্তু আমি খেয়াল করিনি। ওর সাথে আমার একদম চোখাচোখি হয়ে গেল, ও একদম, আমি যেখানে বসে তাকালাম ও ঠিক ওইরকম করে তাকিয়েছে, একদম যখন চোখাচোখি হয়ে গেল তখন আমি একদম চিনতে পারলাম চোখটা। হ্যাঁ, আমি তো বুঝলাম যে চোখটা তো ওনারই হবে, ওনার মতোই। বলে না আমি ওই রুটিটা না ছিঁড়ে আমার হাতের থেকে আস্তে করে রুটিটা পড়ে গেছে, আর আমার মুখটা দেখে আমার মেজো বোন বারবার বলছে, কী হয়েছে রে বড়দি, কী রে, বল না কী দেখলি, বল না। ও কিন্তু বলে যাচ্ছে, আমি বললাম কি না, কিছু না। ওর একটা শর্ট নামে আমরা ডাকতাম, ওর নামের প্রথম অক্ষর আর টাইটেলের প্রথম অক্ষর দিয়ে একটা বলতাম, ওটা বলে আমি বললাম, ও আমার মনে হয় আমি ওকে দেখলাম। এই দেখলাম বলার সঙ্গে সে ফট করে লাইটটা চলে আসছে, তখন কারেন্টটা, আর কারেন্টটা আসাতে না আমি আরেকবার চমকে গেছি, অন্ধকার ছিল, হঠাৎ কারেন্ট আসছে। তখন মা বলছে যে কি আজে বাজে কথা বলিস, বলে মা বললাম তো মা ওরকম আছে। মা তাড়াতাড়ি খাওয়া বাদে উঠে গেছে, উঠে যে বলছে কই করে এদিকে দেখো। তখন মা যখন গেছে তো আমি আর আমার মেজো বোনও গেছি বারান্দার থেকে, কেউ নামি নাই, কিন্তু বারান্দা থেকে দেখছি যে কারোকে দেখা যায়নি, কি দেখলাম না, কোনো কোথাও কেউ নেই। এই 1 মিনিটের হয়তো ইয়ে,
কেউ কোথাও নাই। মা তখন বললো কি, ও কিছু না, তুই ধাঁধা দেখছিস, ওটা কিচ্ছু না। তা আমি বললাম কি, মা আমি খাবো না। তা মেজো বোনও বললো যে আমিও খাবো না। তা মা বললো ঠিক আছে, তোরা না খেলে বসে থাক, আমি খাই। তারপরে তো আমরা বসে আছি, আর আমি একটা কথাও বলতে পারি নাই তখন, যে কিছু বলবো, কিচ্ছু বলতে পারি না, বসে থাকলাম। তখন তো লাইট আছে, তখন তো লাইট আছে, সব আর কি ইয়ে আছে, তা একদম ঠিকঠাক। কিন্তু যখন ওটাকে দেখলাম তখন কিন্তু কারেন্ট ছিল না। আর আমি যখন ওদের কাছে বললাম কথাটা, তখনই ছাট করে লাইটটা চলে এসছে। তারপরে তো এসব তখন আমি মার খাওয়া দাওয়া হয়ে গেলো এই করে, আর পিসিমা ওখানে খাচ্ছে যেখানে, সেখান থেকে আমি যা দেখলাম ওই পিসিমার একদম পাশের থেকে উঠলো, ধরো বারান্দাটা একদম বরাবর। পিসিমা কিন্তু কিছু দেখে নেই, সেটা পরে একমাত্র তুমি দেখেছো। হ্যাঁ আমি দেখলাম, মানে একদম পরিষ্কার, একটা পা এরকম করে দিয়ে উঠে দাঁড়ালো, সেও তোমার দিকে তাকিয়েছে। আর ও কোন দিকে প্রথমে তাকিয়েছে জান, আমি যখন ওকে দেখতে নিলাম যে কে, তখন ও একদম আমার মুখোমুখি, একদম মানে কি বলবো, আমার ওই চোখটা এখনও মনে আছে, একদম চোখাচোখি হয়ে গেল। আর চোখাচোখি হলেই তখনই আমি বুঝে গেলাম যে এটা কার চোখ। মানে ওটা চিন্তা করলে না এখনও ভয় লাগে। আর তারপরে যখন আমরা সবাই লাইট আসার পর যখন খুঁজে দেখলাম যে কেউ আছে কিনা, তা দেখলাম কেউই নেই। চোর হলেও তো আমাদের এদিক দিয়ে যাওয়া অসুবিধা, যেতে হলে ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে যাবে, এত কিছু না। বড় না আমার মামা বাড়িটা, হ্যাঁ প্রায় 8-10 কাঠা। ডান দিকে বাঁ দিকে সামনের দিকে যেখানেই একটা মানুষ যদি দৌড়েও যায়, দেখা যাবে, সময়ের মধ্যে দেখা যাবে। এই যে তুমি যে দেখেছিলে, বা তোমরা মানে তোমার বোন বা আশেপাশে এরা যে শুনতো, এই যে আওয়াজগুলো পেতো, এটা কি আশেপাশের বাড়ির লোকরাও শুনতো এবং দেখতে পেয়েছিল? দেখতে পায় নাই, তবে সবাই স্নান করার শব্দটা, ওটা সবাই, এটা কিন্তু সবাই পেত। সবাই মানে আমাদের পাশে ওই জেঠিমা যে বললাম, জেঠিমা, কর্তামা, এবং কর্তামা আর একটা কথা বলছিল যে মাকে বলছে যে তোমরা তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আর আমরা, ওনাদের কাঠের দোতলা বাড়ি ছিল, আমরা এখানে বসে থাকি। তা আমার কেমন যেন একটু ভয় ভয় লাগে, ওদের বাড়ির দিকে তাকাতে পারি না, এত বয়স হয়ে গেছে তবু ভয় ভয় লাগে। তা মা ওই বাড়িতে অন্য আর কেউ থাকতো না, মানে উনি ওনার মা ছাড়া? হ্যাঁ ওর মা, ওরা তখন বাবা ছিলেন, তারপরে ওরা ভাই বোন ছিল কয়েকজন। তারাও নিশ্চয়ই কিছু, তারা বুঝতে পারতো বোধ হয়, আচ্ছা আচ্ছা, বুঝতে পারতো, কেননা এটা এরকম আমার সঙ্গে এরকম হওয়ার পর পাশে ওই জেঠিমাকে মা বলেছিল এরকম ব্যাপারটা। তখন জেঠিমা আবার ওনাকে ডেকে বলছে যে আপনারা এরকম কিছু জানেন, কিছু শোনেন? তখন তো ওর মা তো খুব কান্নাকাটিই করতো, তো বলছে হ্যাঁ এরকম, তবে দেখেন একটা ব্যবস্থা করেন, সবাই বলে যে পিণ্ডদান করলে আত্মা শান্তি পায়, তা যদি একটা এরকম করেন, ওর তো আত্মা শান্তি পায় নাই, আপনি তো ছেলের শান্তি চান, এরকম করে বলা টলার পর তার মাস 2 পরে, আর আমরা এই যে মাঝখানে যতদিন আর কি ওরকম শোনা যেত, আমরা কিন্তু রাত্রিবেলা মানে রান্নাঘরে যাই বা যেখানে যাই, 1-2জন সঙ্গে থাকবে, লণ্ঠনটা হাতে থাকবে, লাইট থাকলেও, কারণ আগুন ওটা, আর কেউ ওইদিকে তাকাবো না, মানে আগুনটা আমরা সঙ্গে রাখবই, এই করে মানে করতাম। তারপরে শুনলাম যে ওর মা বাবা ওরা সব গয়াতে গেছে পিণ্ডদান করতে, এবং এসে বলল সবাইকে, ওই আমাদের বাড়ির দিক দিয়ে সমস্ত দেখা যায়, আমাদের বাড়ি থেকে ডেকে বললো যে আমি গেছিলাম, আমি করলাম, ওর আত্মা শান্তি দিয়ে আসলাম, এখন দেখেন। তারপরে কি আশ্চর্য ব্যাপার, এটা এখন কাকতালীয় কী ব্যাপার জানি না, সত্যিকারেরই কিন্তু উনি পিণ্ডদান করার পর আর কোনো দিন জলেরও শব্দ পাই নাই, ওই লাইট যে অ্যাম্বাসেডারটা ধোয়া মোছা যা করছে সেটা বোঝা যেত, ফটাফট করে জল দিয়ে হয়তো করলো, মগটা রাখলো, এগুলো বোঝা যেত, মানে আওয়াজটা পাওয়া যেত। আমাদের কেউ সেই সময় তাকাই নেই আমরা, আর মা সাহস করে তাকাতো কিন্তু দেখতে পায় না কিছু। আর ওই অ্যাম্বাসেডারের লাইট জ্বালাটা ওটা তো একদিনই হয়েছিল নাকি? একদিনই লাইট জ্বলছিল, একদিনই হয়েছিল। মাঝে মাঝে ভিতরের লাইটটা জ্বলতো। দিদার কাছ থেকেও শুনেছি, হ্যাঁ, যে মারা গেছিল সে নাকি অনেকটা লম্বা ছিল এবং মোটা সোটা ছিল, বেশ স্বাস্থ্যবান। তা কুয়োর থেকে জল তুলে নিয়ে ওই গোটা বালতিটায় মাথায় ঢালতো, যার জন্য অনেকটা উঁচুর থেকে জল পড়ার শব্দটা হতো। আর ওই জল পড়ার যে শব্দটা, সেটা সবারই তো চেনা ছিল, ঠিক সেম টাইপের শব্দ পাওয়া যেত। আর ইয়েটার কথা যে বললো না যে মামনি খাবারের কথাটা, সেই খাবারের ব্যাপারটা, এটা শোনা যায়, এটা আমার মামা বাড়ির থেকে বা পাশের বাড়িরও কেউ দেখেনি। এটা যে মারা গেছিল তার মায়ের বক্তব্য যে শনিবার দিন না মারা গেছিল, শনিবার দিন মারা গেছিল, ও ছেলে বাড়ি ফিরবে বলে মা নাকি ভাত বেড়ে রেখেছিল। হ্যাঁ, ছেলের তো
ফেরেনি, উল্টে তো মার্ডারের পেয়ে খবর নেবে এসছে। 10টা 10:30টার সময় ওইটা ঘটনাটা ঘটেছে বোধহয় 8টা 8:30টায়, ওদের বাড়িতে খবর এসে একটু দেরিতে। তারপরে ওর মা কিন্তু ওর ছেলের জন্য ভাত টাত বেড়ে একটা কিদের জন্য ঢাকা দেওয়াই ছিল, সবাই খাওয়া দাওয়া করে চলে যাবে, ও তো দেরিতে আসে, এটা ওর নিয়ম ছিল। সেই ঢাকা দেওয়া ভাতটা কিন্তু ছিলই, এবং যার জন্যে উনি কিন্তু প্রত্যেক দিনই ভাতটা বেড়ে রাখতো। এবং শুনেছি দিদা বলেছে যে ভাতটা বেড়ে রেখে রান্নাঘরের শিকলটা উনি বন্ধ করে দিয়েছে তো বাইরের থেকে। এবং ওনার মায়ের বক্তব্য, মানে যার ছেলে তার মায়ের বক্তব্য যে প্রত্যেক দিনই ছট করে শিকলটা খোলা শব্দ হতো এবং দেখতো যে কেউ একটা খেয়ে গেছে ভাত। মানে খাওয়ারটা নেই ওখানে, খাবারটা নেই না, খাওয়াটা অর্ধেক খাওয়া। ও বাবা। আর ওই শিকল পর্যন্ত কুকুর বেড়ালের হাত তো আর যাবে না, সেটা যাবে না, অনেকটা উঁচুতে। আর আমার বাবা বলতেন যে ও খাবারটা হয়তো কুকুর টুকুরে খায়, বাবা এরকম বলতে। তা মা বলছে যে তা না হয় খায়, ঘর বন্ধ আছে, উপরে শিকলটা কে খুললো, ওটা তো লাভ দিয়েও পাবে না, অনেকটা উঁচুতে। কারেক্ট। আর ওই যখন পিণ্ডদান হয়ে গেছে যখন, তারপরে কিন্তু সত্যিকারে কোনোদিন আর শুনি নেই, এই যে আজ পর্যন্ত এখন আর শুনি নেই। এখন তো আমার যে বাড়িতে ভাই বোনরা আছে ওরা ওদিকে তাকায় দেখে, এখন ওখানে ওই বাড়িগুলো তো আর নেই আগের মতন, এখন ওখানে বাড়ি টাড়ি হয়ে গেছে ওদের, এখন কোনো ভয়ই নেই। কিন্তু একটা সময় ছিল, মানে আমরা ওর নামটা সংক্ষেপে বলতাম যে সন্ধ্যা হলে ওদিকে যাবি না, একদম নিয়ম করা ছিল। তবে ওই যে জিনিসটা আমি দেখলাম চোখে, তা ওটা মানে কি বলবো, আমিই দেখলাম, আমার পাশে বোন ছিল, তা এই পাশে মা ছিল, কিন্তু ওরা কেউ দেখে একদম সোজাসুজি আমিই দেখলাম। আমি সত্যি কথা প্রথমে ভাবছিলাম চোর বোধ হয়, কিন্তু যখনই চোখটা দেখলাম, আর এবং আমার দিকে না স্থির হয়ে আছে চোখটা, আমি ওরকম করে দেখলাম, দেখে আমি বুঝে গেলাম যে বাবারে এ তো। সেই সময়টাতে রাতে ঘুম হতো না, এটা হতো না রাতে। আমি আর আমার এই মেজবুড়ি ঘুমাতাম, ও বলতো কি বড়দি তুই ঘুমাচ্ছিস, আমি বলতাম কি না, এরকম বলতো। তখন তো বয়সটাও অল্প। হ্যাঁ, আমার যা বয়স, তারপরে ও আমার চেয়ে 3.5 বছর ছোট, তারপরে ভাই বোনগুলো আরও ছোট ছোট। তা সেই অবস্থায় ওরা যে কী ভয় থাকতো, তাও তো ওরা সম্পূর্ণ ঘটনা জানতো না। এই যে আমার দেখা যেটা সেটা জানতো না। তা আমার অফিসে আমি এই গল্পটা, এটা তো আমার খুব একটা ভয়ের ব্যাপার, এটা মাঝে মাঝে বলতাম। মানে একদিন আমাদের অফিসের একজন বলছে যে আসলে আপনাকে খুব মনে হয় ভালোবাসতো, তো তাই আপনাকেই দেখা দিয়ে গেছে। না মানে ওই সময়ের সিচুয়েশন এখন হয়তো চিন্তা করলে বা স্মৃতি রোমন্থন করলে পরে অন্যরকম হয়তো মনে হতে পারে, কিন্তু সেই সময়টা, মানে সেই সময়কার শিলিগুড়ি তো পরিবেশটাও তো একদম অন্যরকম। হাতে গোনা কিছু লোকের কাছে হয়তো গাড়ি, বাকিটা পুরোটাই সাইকেল আর রিক্সা, এবং লোডশেডিং ছিল, লণ্ঠন আর ওই টেবিল ল্যাম্প, ওগুলোই ছিল হচ্ছে একদম রেডি করা থাকতো সব। মানে আমাদের সময়কার কথার চেয়েও অনেক আগের কথা। তবে আর ওই বাড়ি ঘরগুলো এমন খোলাখুলি থাকতো যে তখন তো ওই টিনের চাল বা অ্যাসবেস্টসের চালের বাড়ি, আমাদের ওই টিনের চাল, আর ওরকম যেরকম বাড়ি থাকে ওই ঢুকেই একটা ঘর, তার পাশে আর একটা ঘর করে 3-4টা ঘর ওরকম লম্বা। আর রান্নাঘর বাথরুম টাথরুম আমাদের একই লেভেলে, কিন্তু ওই বাথরুমেই আমরা যেতে পারতাম না। আর ওই ভয়টা না আমাদের প্রথম যখন মারা গেল তখন কিন্তু অতটা ভয় পাইনি, 2-4 দিন কি বেশ কিছুদিন ওরকম ভয় পাইনি, কিন্তু তারপরের থেকে স্নানের শব্দ পেতাম, তারপরে থেকে তারপরে জেঠিমা বললো, কর্তামাও বললো, মানে একটা কীরকম অবস্থা হয়েছিলাম। এই যে তোমার ঘটনাটা যেটা বললো আর কি, আমিও তো মামা বাড়িতে থেকেই বড় হয়েছি, তা প্রচুর এই গল্প শুনেছি। এবং আমি ওই পাশের বাড়ির যে মা জেঠিমা বললো, ওনাকেও আমি দেখেছি। তার নানান রকম গল্পের মধ্যে যখনই এনার গল্প আসতো তখনই আমি শুনতাম যে ওই কয়েকটা সময় না, মানে বেশ কিছু মাস ধরে তোমার প্রত্যেকটা বাড়িতেই, যে কর্তামার বাড়ি বললো, তারপরে হচ্ছে আমার মামা বাড়ি, তার পাশের বাড়ি, সবাই না পেছন করে যা তাকাবে সেই তাকানোর সাহসটা চলে গেছিলো সবাই নাকি একটা প্রেজেন্স ফিল করতো। এবং ওই যে মাঝে কর্তামার কথা বললো, উনি তো বলতেন যে বাড়িটাকে ভীষণ মনে হচ্ছে ভারী, হ্যাঁ বলতে বাড়িটা খুব ভারী ভারী লাগতো। কিন্তু মানে যার ঘটনা তাদের বাড়ির পিছনগুলো কিন্তু আমাদের, আর ওইদিকে সামনে যারা আছে, সামনে ওদের একটা রাস্তা, তারপরে যে বাড়ি আছে, তারা কি মনে করতো সেটা কিন্তু জানি না।
আর একটা জিনিসও একটু বলে দিই, সেটা হচ্ছে যে গাড়ি মোছা, হ্যাঁ গাড়ি মোছাটা নাকি মাঝরাত্রিবেলা ওই কর্তামা বহুদিন বুঝতে পেরেছে যে ওই ইয়েতে করে কাপড়ে করে জল নিয়ে গাড়িটা যে মোছার ইয়েটা সেটা পরিষ্কার বুঝতে পারতো। এটা না কত আমার দেখার চেষ্টা করছে, ওদের দোতলা বাড়ি ছিল কাঠের, ও দেখার চেষ্টা করছে, বলছে আমার মাকে বলছে আমি তো দুটো চোখে অপারেশন করা এবং খুব মোটা ইয়ে ছিল, বলে আমি তো চোখে হয়তো ভালো দেখি না, আমি কিছুই দেখলাম না, কিন্তু একদম পরিষ্কার বুঝতে পারছে যে কেউ একজন কিছু করে যাচ্ছে। বেশ, তাহলে পরে আর একটা যেটা ঘটনা সেটা শুনি। আচ্ছা, আর একটা যেটা ঘটনা সেটা খুব সম্ভবত 82 এপ্রিলে। আমি তখন চাকরি করি, আর আমার সঙ্গে যে আমার বান্ধবী, আমরা কলেজেও একসাথে ছিলাম, আবার চাকরিতে একই সঙ্গে একই অফিসে ছিলাম। আচ্ছা, তা আমাদের ওই চাকরি পাওয়ার কয়েক মাস না 1 বছর খানেক পরে আমাদের একটা ট্রেনিংয়ের হলো, ওটা হতো তখন, এখন আর হয় না, তখন হতো। তা প্রত্যেকটা অফিস থেকে একজন করে নিত, কিন্তু আমাদের অফিস থেকে 2জনকেই নিয়েছিল, আমাকে আর ওকে। ওটা ছিল হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টেরই একটা নিত, সেটা স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো যে তারা এই ট্রেনিংটা দিত, আর সেটা কলকাতায় নিউ সেক্রেটারিয়েটে হতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা ওখানে যেতে হবে। এখন কলকাতায় গেলে কোথায় থাকবো সেটা একটা ব্যাপার। তা আমার মামা ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, মানে ইয়ে ছিল ইনকাম ট্যাক্সে। মামার গড়িয়াহাটে ওই ডোভার লেনে যে সেন্ট্রাল গভর্নমেন্টস কোয়ার্টার থাকে সেখানে মামা থাকতেন, আর ওর ননদ ছিল, মানে ওর কয়েক মাস আগে বিয়ে হয়েছিল, ওর ননদ ছিল কলকাতার কোনো একটা জায়গায়, সেটা আমার ঠিক মনে নেই, ও ওখানে থাকবে। তা প্রথম যখন আমরা গেলাম তখন আমার সঙ্গে আমার ভাই গেল, আর ওর সাথে ওর হাজব্যান্ড গেল। তা গিয়ে তারপর ওর ননদের বাড়ি চলে গেলো, আর মামা স্টেশনে চলে এসেছিলো, মামা আমাদের নিয়ে মামার ওখানে গেলাম, ওখানে থাকলাম। ওখানে থেকে তারপরে ভাই চলে আসছে, আর ওর হাজব্যান্ডও চলে আসছে। তারপরে ওখানে থাকার পর অফিস টফিস মামা নিয়ে যেত, এ করতো, ও একাও আসতো, ও চিনে গেছিলো মোট কথা। প্রথমে ওর ননদের ছেলেটা দিয়ে দিত, এসব করে টোরে 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে যাওয়ার পর একটা ছুটি পড়লো, তখন আমাদের শনিবার দিন হাফ অফিস হতো। আচ্ছা। কিন্তু একটা ছুটি পড়লো যে সোমবার আর বুধবার ছুটি। তা আমরা চিন্তা করলাম যদি মঙ্গলবারটা আমরা ছুটি নিয়ে, ওখানে ছুটি খুব একটা নেয় না, আমরা যদি একটু বলে ছুটি নিয়ে নিই তবে আমরা শনিবার দিনে রাতে চলে যাব, আর আমরা মঙ্গলবার দিন আসবো, বুধবার আমরা একটা দিন একটু আমরা আনন্দ করব। মানে আমরা তো কোনো সময় সেভাবে করতে পারি না। ওই প্রথমে যখন এলাম ভাইও ছিল আর ওর হাজব্যান্ড ছিল, কিন্তু আমরা যে অফিসে ঢুকে গেছি, মানে একদিন থেকে অফিসে ঢুকে গেছি, তারপরে ওই অফিস আর বাড়ি এসব করতাম। আর কলকাতাটা আমাদের খুব একটুখানি নিজেদের মতন করে দেখার ইচ্ছা। তো ও বললো যে আমরা বুধবারের দিন না এসে আমরা মঙ্গলবারে চলে আসবো, আর বুধবারটা মামা আমাদের নিয়ে যাবে, ওকেও নিয়ে যাবে, নিয়ে ওর ননদের বাড়িতে রেখে আমাকে নিয়ে আবার চলে যাবে, এরকম আর কি, এবং একটু ঘুরে আসবো আমরা। তারপরে আমরা যথারীতি কোন ট্রেন তাও মনে নেই, এখন ফেরারটা মনে আছে। তারপরে গেলাম বাড়িতে, তো পৌঁছানোর পর আমরা রবিবার থাকলাম, সোমবার থাকলাম, মঙ্গলবারের দিন সকালে তখন কাঞ্চনজঙ্ঘা খুব সম্ভবত 10টা-15টার মধ্যে ছাড়তো এনজিপিতে আর কি। তা আমাদের ওরকম টিকিট করা হয়ে গেছিলো, তখন আমরা আমাদের তুলে দিয়ে আসলো, আমরা কাঞ্চনজঙ্ঘায় দিনে দিনে চলে গেলাম। ওখানে পৌঁছলাম, একটু রাত হলো, 7টা 7:30 হবে, আমার ঠিক অতটা 7:30 না 7টা এটা আমার মনে নেই। গেলাম, আর মামাকে আগেই বলা ছিল আমরা ওখানে থাকতেই যে কলকাতার কাছাকাছি কোথাও একটা, শিয়ালদার কাছাকাছি কোথাও একটা হোটেল ঠিক করে রাখবেন ডবল বেডের। আমি আর রমা তো দেখতে দেখতে গেলাম, ওর নাম হচ্ছে ভারতী। আমি আর ও তো কোথায়, এটা মামা বলেও দিয়েছিল যে কোথা দিয়ে যাবি। তারপরে হোটেলটা পেয়েও গেলাম, রাস্তার উপরই একদম, ওই মহাত্মা গান্ধী রোডের বাপাশে, শিয়ালদা থেকে যাওয়ার সময় বাপাশে। তারপর ওই হোটেলটা গেলাম, যে তারপর আমাদের ঘরটা দিয়ে দিল, দেখলাম যে হ্যাঁ পায়খানা বাথরুম ভিতরেই আছে। তা আমাদের তো খুব মজা হলো, জিনিসপত্র রেখে হাত পা একটু ধুয়ে চল আমরা ঘুরে তারপর খাওয়া দাওয়া করে আসবো। আমরা 9টা 9:30 মধ্যে 9:30 বাজে নেই, 9টার মধ্যে চলে আসছি। আর সারাদিন আমরা ক্লান্ত ছিলাম, গাড়িতে বসে আসছি, তাহলেও একটা ক্লান্তি ছিল। তারপরে এইখানে এসে আমরা খুব
মানে ঘোরাঘুরি করলাম, এরকম সময় বলে শুয়ে পড়ি, আর কালকে তো সকালবেলা উঠে যেতে হবে। শুয়ে পড়ছি, তো শুয়ে কি একটা গল্প করতে, এর মধ্যে দরজায় নক করলো কে যেন। তখন আমি বললাম কি কেউ নক করলো? ও বললো কি হ্যাঁ। ও বলল খোল। তারপরে ও বসে আছে, তখন আমি যে খুললাম দরজাটা, খুলে এদিকে ওদিকে দেখলাম সামনে একটা ঘর, সেটা বন্ধ, মানে ভেতর থেকে বন্ধ। এদিকে দেখে দেখলাম না, কোথাও কেউ নেই। তারপরে আবার বন্ধ করে আমি বললাম না রে, আমাদেরটাই না বোধ হয়, অন্য কারোকে। তখন বলে হতে পারে, বাদ দে। আবার শুয়ে গল্প করতে করতে একটু ঘুম হতে না হতে আবার ওরকম শব্দ, একটু জোরে খটখট করে। তখন আমি ওর দিকে তাকালাম, ও বলে কি আমরা এবার তুই খুল। তারপরে যথারীতি ও খুললো, ও খুলেও দেখলো না কেউ নাই। তখন বললাম কী ব্যাপারে? তখন দরজাটা ভালো করে ছিটকানিটা, একটা ছিটকানি উপরে, আর সেই বড় ছিটকানি, ব্রিটিশ আমলের বাড়ি বোধ হয়, বড় ছিটকানি, ওটা বন্ধ করে বললো কি আসলে কি আমরা দুজন আসছি তো, তখন তো আমরা অল্প বয়স, বলছে আমরা দুজন আসছি তো কেউ হয়তো ইয়ে করে শয়তানি করে যাচ্ছে, এবার শব্দ করলে খুলবো না। তখন আমি বললাম ঠিক আছে, আর যদি হোটেলের লোকটা হয় তবে তা বলবেই আমাদের। এই বলে আমরা শুয়ে আছি, শুয়ে একটু ঘুম হলো, হ্যাঁ ওরকম শব্দ নক করা। তো ও আমাকে বললো খুলবো না, কিন্তু আমি বললাম না খুলবো না। তারপর চুপচাপ, কিন্তু ওই শব্দটা হওয়ার পর থেকে না ঘুমটা হচ্ছে না ঠিক, যে কী এরকম শব্দ করে যায়। কেউ যদি শয়তানি করেও করে তাও তো খারাপ সেটা, আর আমরা অন্য কিছু চিন্তাই করি, ওটা মনেই আসে নেই। তারপরে তখন 12:30 হবে, তখন একবার শব্দ হয়েছে। তখন আমি বললাম যে দেখ এরকম শব্দ হচ্ছে, ওখানে যে অফিসে গিয়ে বলবো? আমার না কিছু বলতে হবে না, শুয়ে পড়। আবার শুয়ে থাকলাম, শুয়ে থাকার পর হঠাৎ দেখলাম লাইটটা অফ হয়ে গেল। তখন ও আমাকে বলছে কিরে? আমি বললাম না, বাইরের থেকে কিন্তু অন করা যায়। তখন ও বলছে হ্যাঁ তাই তো। তারপরে দেখুন না, লাইটটা চলে এলো, ফ্যানটা অফ হয়ে গেল। আগেকার দিনের হোটেলগুলোতে থাকতো না, বাইরে এক সেট সুইচ, আর বাইরে। হ্যাঁ, আমি ওইটা ওকে বললাম বাইরে থেকে কিন্তু করা যায়। ও তখন বললো হ্যাঁ। তারপরে আবার দেখলাম যে ফ্যানটা অফ করে দিল, দিয়ে আর গরম ছিল এপ্রিল মাসে, ফ্যানটা অফ করে দিয়ে তারপরে দেখলাম না, ফ্যান লাইট দুটো এলো, নাইট ল্যাম্পটা জ্বালানো ছিল আর কি, লাইটটা। তা আমি আর ভাবলাম যে কী ব্যাপার এরকম বারবার করে যাচ্ছে। তা ও বলে কি যে তুই কি ঘুমাবি? আমরা যে দেখ আমি তো শুয়ে আছি, যদি ঘুমাই তো ঘুমাবো, না হলে এগোবো বলে আমিও করে। ও দেখলো ঘড়ি, ও বলে 1টা বেজে গেছে। আমি তখন বললাম 1টা বাজে? ও বলে হ্যাঁ তা ঘুমিয়ে পড়ি। তারপর আমি বললাম হ্যাঁ, এবার কেউ ঠকঠক শব্দ করলে আর উঠবো না, কোনো কিছু করবো না, আর লাইট ফ্যান অফ হোক যা হোক কিছু করবো না। করে আমরা শুয়ে পড়লাম। শুয়ে বেশ খানিক পরে একটু ঘুমও চলে আসছে, মানে ঘুমাবো না বলে আমি ছিলাম, কিন্তু ঘুম চলে আসছে, ঘুমিয়েও গেছি বোধ হয়, স্বাভাবিক। হ্যাঁ। তারপরে হঠাৎ দেখলাম একটা খুব জোরে শব্দ হলো, ওই আমাদের যে বড় ছিটকানি, ওটা মনে হলো কেউ ভেতর থেকে খুলে দিল, মানে ঘরের থেকে খুললো এরকম মনে হলো, কারণ ওটা তো বাইরে থেকে খোলা যাবে না, ঘরের থেকে খুলতে হবে। তখন আমিও উঠে চমকে গেছি, আর ও চমকে গেছে। আর ওর একটু ভয় পাওয়ার বেশি কারণ হচ্ছে যে সেই দরজাটা ছিল যেখানে, তার পাশে তো বিছানাগুলো, ও হচ্ছে ওই দরজার সামনে শুয়েছিল, ওরটা কাছে। ও আর একটু বেশি ভয় পেলো। ও তখন বলছে কিরে ছিটকানিটা কেউ খুলে দিল? আমার হ্যাঁ তাই তো মনে হলো। তারপর টর্চ নাই আমাদের কাছে, তারপর বড় লাইটটা জ্বাললাম, জেলে দেখলাম না ছিটকানি ঠিকই আছে। তা আমি বললাম কী রে? ও বলে কী জানি কী মনে হলো তো ছিটকানি। তখন আমি আবার বলে বাদ দে, পাশের ঘরে এটা। ও বলে হ্যাঁ তা হতে পারে বলে আবার আমরা ওই লাইটটা অফ করে দিয়ে ছোটো লাইট ইয়ে করে শুয়ে থাকলাম। তখন শোয়ার মিনিট 5-এর মধ্যেই মনে হলো কি ঘরে, মানে আমাদের ওই বিছানার পাশ দিয়ে কেউ একজন ঘুরে বেড়াচ্ছে। আমার এদিক দিয়ে গেল, ওর ওদিকেও গেছে মনে হয়, ও যখন বুঝতে পারছে। তো ওরকম দেখে তখন আমি বললাম কিরে? ও তখন বললো তখন আমি বললাম যে কী করবি? ওরে তাই ভাবছি। বলে কি চল আমরা ব্যালকনিতে চলে যাই। আলা হ্যাঁ করে ও আমার হাতটা ধরে আছে, তা আমিও ওর হাতটা ধরার চেষ্টা করছি, দুজন বলকে না দুজনে ধরে রাখি। তারপরে ওরকম করে আমরা বারান্দাটা খুব তাড়াতাড়ি আর কি চলে গেছি, গিয়ে ওই দরজাটা, যেটা আমরা বারান্দার দরজাটা, ওটা বাইরে থেকে টেনে, ওটা বাইরে ছিটকানি নেই, তাও আর কি ভালো করে বন্ধ করে দিলাম। মানে ঘরের মধ্যে যদি কেউ থেকে থাকে, হ্যাঁ তো ব্যালকনিতে না আসে তো ঘরে। আর ব্যালকনিতে আসার একটা কারণ হচ্ছে, ব্যালকনিতে আসলে মনে হচ্ছে একটা জীবন আছে, কারণ ওই যে রাত্রি 1:30-2টোর সময় লোকজন চলাফেরা করছে, আর সামনে ট্রাকের মতো কী মাল টাল ভরছিল এখনও মনে আছে, সেগুলো দেখা যাচ্ছে।
আর হই হই একটা শব্দ, মানে ভিতরের দিকে কি হচ্ছে সেটা আর কি না করে ওদের দিকে আমরা মন দিলাম, কিন্তু মন তো আমাদের ভিতরেই আছে। তারপরে দেখা টাকার পর ওরকম কিন্তু আর কোনো শব্দও পাই নাই, কোনো কিছু পাই না। এই করতে করতে ওখান থেকে না, ব্যালকনি থেকে শিয়ালদার যে ইয়েটা ঘড়িটা ওইটা দেখা যেত। ওইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা সময় দেখলাম যে 4:15 হবে। আর মশা নাই, সেই জন্য আমাদের কোনো অসুবিধাও হয় নাই। গরমের দিন ছিল, বাইরে আমরা বেশ রসিক দেখো, ভূতের ভয়, তার মধ্যে আবার মশার চিন্তাও আছে। হ্যাঁ, না এই সমস্ত গল্প না করলে না আমাদের তখন মানে কি ভয় এত লাগছে যে উল্টোপাল্টা গল্প বলছি, তারপরে দেখ মুখ দেখ এরকম। আর এরকম করতে করতে ওরকম দেখলো, দেখে আমরা যে আরেকটু পর লাইট মানে আরেকটু হলেই সকাল হয়ে যাবে। সকাল হোক, তারপর ওই আজে বাজে গল্প এটা ওটা করতে করতে, আর তো এর মধ্যে আবার ইয়ে মিনি বাসগুলো যাতায়াত আরম্ভ করলো, সব হাওড়া করে চিৎকার করে যাচ্ছে। আমাদের খুব মজা লাগছে, যে করুক, আমরা ওইদিকেই মন দিই। তারপরে তো থাকার পর যখন দেখলাম 5টা বাজে, বেশ ভালো ভোর হয়ে গেছে, আমরা চল, কারণ কে ঘরে আগে ঢুকবে, আমরা আগে দরজাটা খুলে দে না। তো ও এক ধাক্কা দিয়ে দরজাটা ভিতর দিকে খুলে দেওয়ার পর দেখলাম আমাদের যে লাইট জ্বলছিল ওগুলো সব ঠিকঠাক আছে। তখন ও যে যা ভিতরে যা, আমরা বললাম চল, কিন্তু কেউ আমরা একা যাবো না। তারপরে ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে কোনো কিচ্ছু নাই, সব ঠিকঠাক, কোনো ভয়ও নাই, কিছুই নাই। কিন্তু আমরা যেটা করলাম সেটা শুধু ওই হাত মুখ ধুয়ে আর কিছু মানে বাথরুম টাথরুম ওই সমস্ত কিছু যায়নি, কেননা একজন ভিতরে থাকবে একজন বাইরে থাকবে, এটা হবে না। সেই জন্য ওসব করলাম না করে আমাদের যে জামা কাপড় পরা ছিল ওটা কোনো রকমে চেঞ্জ করে, তার যাতে আর কি মামা আসে। মামা খুব তাড়াতাড়ি 7টার মধ্যে চলে এসেছিলো, আর আমরা ওই 5টা থেকে 7টা পর্যন্ত ওই ঘরের মধ্যে বসেছিলাম, আর একটা কিচ্ছু শব্দ বা কোনো কিছু পাইনি। পরে ওইসব করে তারপর মামা এলো, আমরা তারপরে চলে গেলাম, এসব হয়ে গেল সেই পর্ব। কিন্তু তারপরে বহুত দিন পরে ও তখন ছোট, কত হবে, 9-এ পড়তাম। হ্যাঁ 9-এ পড়তো। সেই সময় আমি এই কথাটা বলছি ওকে, যেরকম ও তখন বলছে চলো তো দেখবো সেই হোটেলটা আছে নাকি, সেই ঘরটা আছে নাকি। আর ঘরটার কথা মনে হচ্ছে ওটা 13 নম্বর ঘর ছিল। হ্যাঁ ওকে, হ্যাঁ 13 নম্বর ঘর ছিল, ওটা মনে আছে। কেননা মামা বলছে তোর ঘর নাম্বারটা হচ্ছে 13, কিন্তু সেটা আর কি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, সেই জন্য মনে আছে। তা ওকে বললাম চল দেখবো। তারপরে আমিও গেলাম, তোমার কাকু নিচে থাকলো। তা ঘুরে টুরে যখন দেখি 13 নম্বর ঘরটা 13 লেখা আছে, ঘরটা আছে, কিন্তু ওটা সামনে একটা ওই গণেশের মূর্তি থাকে না কাঁচের মধ্যে, সেকেন্ড ফ্লোরে ঘরটা। হ্যাঁ, আমাকে তো মামনি এত বলেছে, বাবা নিচে দাঁড়িয়ে আছে, আমি আর মামনি গেলাম সেকেন্ড ফ্লোরে ঘরটা। ওই হোটেলটার না সবকটা তোমার বাথরুম হচ্ছে কমন বাইরে। হ্যাঁ, একমাত্র মামনি গল্পের প্রথমেই বললো যে 13 নম্বর ঘরটাতে অ্যাটাচ বাথরুম। ঘরটার আমি দেখেছি তো, ওই জন্য আমি জানি 13 নম্বরটা লেখা, সেই পুরোনো দিনের সাদার মধ্যে ছোট্ট করে কালো দিয়ে লেখা। ঘরটা আছে মানে দুটো দেওয়াল আছে, আর সামনের দরজা ফরজা সব ভাঙা। হ্যাঁ, কিছু ভাঙা মানে ভেঙে পরিষ্কার একদম। ভেতরে হচ্ছে তোমার গণেশের মূর্তি ওই ঘরটার মধ্যে, ওইখানে বাথরুম টাথরুম কিচ্ছু নেই। তারপরে কিছুটা আমি তোমাকে বলছি, কিছুটা ধরো ওই হসপিটালে বা কোনোখানে যে একটা প্রার্থনা করার যেরকম জায়গা থাকে না, কয়েকজন লোক বসতে পারে ওরকম, আর 2-3টে সোফা টোফা দেওয়া আছে, 2টো পেডেস্টাল ফ্যান আছে। ওটাকে কি ঠাকুর ঘর হিসেবে কনভার্ট করে, এবং তুমি ওখানে বসতেও পারবে। হ্যাঁ, হয়তো কেউ গেল বসলো, এরকম হতে পারে। ফার্স্ট ফ্লোরে মানে ওটাতে আর অ্যাকোমোডেশনের কোনো ব্যাপার না, কোনো ব্যাপার নেই। তারপরে আমি ওকে বললাম কি চলো যে ওখানে জিজ্ঞেস করি যে এই ঘরটা এরকম কেন। তো ও বললো না, কি দরকার নেই, কি ওরা সত্যি কথা কি বলবে না মনে হয়, তুমি গেলে যাও। ও তো তখন ছোটো, ওর হাত ধরে আছে আমি। তা ও বলছে না থাক। তারপরে আমি বললাম যে ঠিক আছে থাক, তবে আর জিজ্ঞেস করি লাভটা কি। হোটেলটা আমার খুব মনে আছে, মানে খুবই ওইটার মনে আছে। এমনিতেই মামনির কাছ থেকে এই ঘটনাটা শোনা। হোটেলটা না সিঁড়িটা দিয়ে উঠতে গেলে বিশাল সাইজের তোমার আয়না লাগানো, আর সেই আয়নাটায় তুমি যখন উঠবে নিজেকে খুব একটা পরিষ্কার দেখতে পারবে না। ওইটা না ওই ছোটোবেলাতেই কীরকম একটা ভয় একটা ডান পাশে আয়না লাগানো ছিল না সিঁড়ি দিয়ে উঠতে। হ্যাঁ, রাত্রিটা যদি আমরা ঘুমাতে পারতাম ঠিক মতন, তবে সকালে আমরা যদি 5টার সময় উঠতাম, তাও আমরা একটু মানে নিচে ঘোরাঘুরি করতাম। এক তো তোমরা জার্নি করে গেছো, তারপরে আবার কলকাতা ঘুরেছো, তারপরে আবার রাত্রিবেলা এই ভূতের উপদ্রব বা মানে ওটা যে কি
তবে ছিটকানি যেটা খুললো না, ওইটা কিন্তু মানুষ যতই আমাদের ভয় দেখা কাজ যাই করুক, ওটা মানুষে করতে পারে না। একদম মনোরে টান দিয়ে ছিটকানিটা খুলে দিল কেউ, প্লাস ঘরের মধ্যে যেটা ফিল করেছে আর ওর পাশে একদম, ওর যার জন্য বেশি লাভ দিয়ে উঠে গেছে। তারপর দেখলাম যে না, ছিটকানিটা ঠিকই আছে। তারপরে একটু শোয়ার পরেই মনে হলো যে কেউ বোধহয় একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি একটু তাকালাম, ও তাকিয়েছে, কিন্তু কারোকে দেখা যাচ্ছে না, কিন্তু পাটা দিয়ে শব্দ করে ঘুরে না, একটু পায়ে খাস শব্দ হয়, ও একদম ওরকম। তারপরে আরও বেশি হলাম যখন দেখলাম যে ওইটা আর থাকার জায়গা নেই, ওইটা একটা বসার জায়গা করে দিয়েছে। হ্যাঁ, তার মানে আরও ঘটনা কিছু হয়েছে, পজিটিভ এনার্জি ওখানে রেখে আর কি। একটা সেদিন ওই ব্যালকনিটা না থাকলে না, সত্যি কথা আমাদের খুব কাহিল অবস্থা হয়ে যেত। বেরোবে কোথায়, বাইরের দরজা তো নক করছে, ওখানে রাতও হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। এই মামনির কথার প্রসঙ্গে আমি একটা ছোট্ট কথা বলবো। সেটা হচ্ছে যে আমার আর মার কিন্তু এরকম একটা অভিজ্ঞতা আরেক জায়গায় হয়েছে। সেটা হচ্ছে আমরা লখনৌতে গেছিলাম। লখনৌতে গিয়ে আমরা, বলবো কি ঘটনাটা? খুব সুন্দর হোটেলটা। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওটা হোটেল না, ওটা হচ্ছে একটা প্যালেস। প্যালেস। তা ওখানে আমরা দেখলাম যে প্যালেস হিসেবে ভাড়াটা বেশ কম। হ্যাঁ, তা আমরা বুক করলাম। আমি ওটা বেনারস থেকে বসে বুক করেছিলাম, কারণ হঠাৎ করেই লখনৌ যাওয়াটা ঠিক হয়। সেই প্যালেস যেরকম হয়, প্রথমে একটা ঢুকে ব্যাগপত্র রাখার জায়গা, তারপর একটা রেস্ট করার জায়গা, বিশাল বড় একটা বেডরুম, তারপরে যে বাথরুমও সেই 3-4টে বাথরুম, ওরকম করে বিশাল ব্যালকনি বড় বড়। সেই ঘরটাতে গেলাম এবং যেই মুহূর্তে আমি ঘরটাতে ঢুকলাম, সঙ্গে সঙ্গে আমার ঘরটা ভালো লাগলো না। কিন্তু সব ব্যবস্থা, পর্দা টর্দা, বাড়িটা মানে ঘরগুলো খুব সুন্দর। আর একটা নেগেটিভ এনার্জি নাকি আমার ভাইব ঢোকার সাথে সাথে আমার মনে হলো যে কেমন কি যেন একটা অসুবিধে, কিন্তু মানে অসাধারণ, আমি তো বলছি অসাধারণ। তা ঠিক হলো কি যে সেদিন রাত্রিবেলার ওনাদের ওখান থেকে কোনো খাবার আমরা নেব না। আমি বললাম যে আমি বাইরের থেকে যাই, গিয়ে কিনে নিয়ে আসি, বিরিয়ানি আর গালতি কাবাব। ঠিক আছে। মামনিকে বললাম তুমি থেকে যাও, তোমার হাঁটু ব্যথা নিয়ে আর যেতে হবে না। আমি আর বাবা বেরোলাম, আমাকে বললাম। তা মা ঘরেই ছিল। আমরা বেরিয়ে সামনে না ওই গেটকিপারটাকে বলছি, ও বললো টোটোটা অটো গিয়ে টোটোর একটা ব্যবস্থা করেছি যে টোটোতে করে যাব। উনি একটা ওই গেটে যে ছিলেন আর কি, সে একটা টোটো এনে দিয়েছে। আমরা উঠতে যাব, সেই মুহূর্তে মা ফোন করছে যে আমি ঘরে থাকতে পারবো না একা, তোর দাঁড়া একটু, আমি যাব। আর মা তো এতক্ষণ ধরে শুনে বুঝলে যে মানে ওই রকম ভয়ঙ্করভাবে ভয় পাওয়ার মতন না। ভাবলাম কেন, কি হলো? আর ঘরে পড়ার শাড়ি পরা, বললো আমি এইভাবেই যাব, তোদের সাথে যাব, আমি এখানে একা থাকবো না। হ্যাঁ ঠিক আছে চলো। গেলাম, কিচ্ছু বললো না যে কি কেন কি ভয় পেয়েছে। আমরা লখনৌতে 3 দিন ছিলাম। 3টে রাত্রি বাবা ঘুমিয়েছে, কিচ্ছু বোঝেনি। আমি আর মা একদম বিছানায়, দুজনের বিছানায় বসে আছি। সব সময় মনে হচ্ছে যে লিটারালি শব্দ পাওয়া যাচ্ছে, শাড়ি গয়না পরা কোনো একটা মহিলা খুব ভালো চম করে হেঁটে বেড়াচ্ছে। সে যে খুব ভালো বলতে কি, সে কোনো ক্ষতি করতে চাইছে বলে মনে হলো না, কিন্তু এবং বাথরুমটার কথা তো বলারই নেই, বাথরুমটাতে তো ঢোকাই যাচ্ছে না। বাথরুমটাতে তো আমি মানে সত্যি কথা যেটা, সেটা মামুনি দাঁড়িয়েছিল বাথরুমের বাইরে। বাথরুমের গেটটা লাগানোই যাচ্ছে না, দরজাটা বন্ধই করা যাচ্ছে না ভয়ে, মনে হচ্ছে কেউ দেখছে। আর ওইটা না একটা আর একটা ঘটনা হচ্ছে এইটারই। আমরা যখন ও যখন ওই হোটেলটা বুক করলো, তখন একটা রুম বলে দিল এটা। তারপরে যখন আমরা ঢুকলাম, তখন বললো কি দোতলার উপরে ঘরটা। তখন তোমার কাকু বললো দোতলা হলে তো আমাদের একটু অসুবিধা, আমার ওঠানামা করা। তারপরে আমার কথা হচ্ছে ওর পায়ের ব্যাপারটা, আমাদের একতলা হলেই ভালো হতো। তখন বলছে একতলা, তখন ওই যে আর কি ইয়েটা ওদের ম্যানেজার হবে, ও তখন আরেকজনকে বললো কি তো ওই ঘরটা দেখ না ঠিক আছে নাকি। তা আমাদের বললো আপনারা বসেন, আমরা দেখছি। আমরা প্রায় আধ ঘন্টা বসলাম, বসার পর বলে হ্যাঁ ঠিক আছে, একতলা একটা ঘর ঠিক আছে। ওখানে আমাদের নিয়ে গেলো, এই ঘরটা নিয়ে গেল। পরে আমাদের মনে হলো কি ওই ঘরটা বোধহয় ভাড়া দিত না। তার কারণ হলো আমরা যাওয়ার পর দেখলাম যে একটা লাইট পাল্টে দিল, ওটা ভালো না, একটা লাইট পাল্টে দিল। বাথরুমের ওই আর কি ওখানে কোথায় যেন জলের একটা ব্যাপার ছিল,
সে কি কলটা একটা ঠিক যেন হচ্ছিল, হ্যাঁ, আমি জানিও না, ওইটা ওনারা কলটা- তখনই ঠিক করে তার বের মানে করে দিল ওটা আর কি। মনে হয় ঘরটা পড়েছিল আর কি, কিছু করে না। আমরা যেহেতু নিচের কথা বললাম আর ওরা ওটা আমাদেরকে উপরেরটা না দিলে আমাদের অসুবিধা হবে, এই সমস্ত শুনে আমার মনে হয় কি ওই ঘরটা ওরা সঙ্গে সঙ্গে আর কি, আদারওয়াইজ হয়তো অ্যালটমেন্ট করে না হয়তো। হ্যাঁ আমার হ্যাঁ, মনে হয় এটা একদমই করে তাই। না। কিন্তু ওই ঘরটার পাশেই যে বড় একটা জায়গা, বিশাল বড় জায়গা তো ওইটা, সেখানে কিন্তু একটা কি যেন অনুষ্ঠান হলো না, হলো, তারপরে যে ডাইনিং এ সবাই খাচ্ছে, তুমি হ্যাঁ। ওই ঘরের ওই জায়গাটার থেকে লাস্ট যে ঘরটা, সেখান থেকে বড় দরজাটা, বিশাল বড় দরজা, সেই দরজাটা খুলে যেই মুহূর্তে তুমি বাইরে বেরোচ্ছ না, সবটাই আলাদা। বা তুমি বারান্দার দরজাটা খুলে বারান্দায় গেলেই তোমার ওই জিনিসটা লাগছে ওর না। পাশে একটা বারান্দাও ঘরের আছে। মধ্যে ওটা। ঘরের মধ্যে বাবা কিচ্ছু বুঝতে পারলো না, কিন্তু আমি আর মামনি গোটা 3টে রাত না ঘুমিয়ে। তার মধ্যে ও হচ্ছে আমি, ও তোমার কাকু একটা খাটে, তারপরে মাঝখানেরটা আমি, ও এ পাশেরটা আমি। ওকে বললাম যে তুই কি মাঝখানে আসবি, মানে ও এতইটা ভয় পাচ্ছে, আমি তুই কি মাঝখানে আসবি, তো বলে না না, আবার করলো, গেল না। কিন্তু আমি যেদিন চলে গেলাম ওদের সঙ্গে, আমি তো একটু শুয়ে থাকবো, বিশ্রাম করবো, সেই জন্য ছিলাম। কিন্তু আমি ঘরটার মধ্যে ওরা চলে যাওয়ার পর না, আমার না কেমন একটা ভয় লাগলো, কী ব্যাপার, বাথরুমের ওইদিকে তাকালাম, সে মনে হচ্ছে যে কিছু একটা কীরকম যেন একটা অস্বাভাবিক ইয়েরা। আমি তখন ওদের সঙ্গে সঙ্গে ফোন করলাম, তো যাস না, আগেই আমি যাব, আমি থাকতে পারবো না অতক্ষণ। সেই 3টে ঘটনা শুনলাম, মানে 2টো ঘটনা শুনলাম আর একটা বোনাসে পেলাম। এবং সবকটাই নিজের মতন ভাবে বা নিজের মতন করে কৃপি। সেটা কেউ মারা গেল এবং তারপর তাকে সেন্স করা বা ফিল করা, বা হোটেলের এই যে 2টো ঘটনা শুনলাম আর কি, মানে হয়তো শুনতে যতটা মনে হচ্ছে, কিন্তু যারা যারা ফিল করেছে, মানে তোমরা যখন ফিল করেছো বা তুমি বিশেষ যখন করে আমি কলকাতায় যেটা আমরা ফিল করছি, সেটা সত্যিকারেরই একটা ভয়াবহ ব্যাপার ছিল। অ্যাবসলিউটলি। সুতরাং ব্যাপারটা বেশ বেশ অন্যরকম। কাকিমা, অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের স্টুডিওতে এলে। তোমার পায়ের অবস্থা আমি জানি, না, ঠিক। সাংঘাতিক অবস্থা, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ কাকিমা। তবে আজকের এই এপিসোডটাকে র্যাপ আপ করার আগে আরেকটা কথা অন স্ক্রিন না বললেই নয়। আমি বিগত বেশ কয়েকটা সপ্তাহ আগে বলেছিলাম যে, এবং ইনফ্যাক্ট আমাদের কাছে অনেকগুলো কোয়েরিও এসছে যে আপনারা এতদিন কোথায় ছিলেন, কেন 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে কোনো এপিসোড এলো না। যাই হোক, আমি যাওয়ার আগে বলে গিয়েছিলাম, তো আমি আরেকবার বলে দিচ্ছি যে আমাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক ক্রিয়েটিভসের প্রথম একটা ইনিশিয়েটিভ, একটা শর্ট ফিল্ম উইচ ইজ আ সাইকেডেলিক হরর ফিল্ম, এবং সেটা নিয়ে আমাদের ভীষণভাবে আমরা এক্সাইটেড, এবং প্রিপারেশন চলছে, এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, এবং সেটার জন্যই আমরা 2টো সপ্তাহ আসতে পারিনি। এবং এই কথাটা কেন তুললাম, কারণ এই কথাটা না বললেই নয় যে এই যে আমাদের যে মুভিটার ইনিশিয়েটিভ এবং যে ধরনের কনস্ট্রেন্টস আসে সেগুলো ছিল, কিন্তু কাকিমা আমাদের একটা বিশাল বড় সাপোর্ট সিস্টেম ছিলেন, মানে ইনফ্যাক্ট এখনও আছেন এই প্রজেক্টটার পেছনে। সুতরাং অন স্ক্রিনে থ্যাংক ইউ কাকিমা তোমার সাপোর্টের জন্য, কারণ ওই সাপোর্টটা ছাড়া হয়তো আমরা এগোতে পারতাম না। সুতরাং এটা বলাটা ভীষণভাবে দরকার। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আর ধন্যবাদ আপনাদেরকেও যে আমাদের সঙ্গে জুড়ে আছেন। ইনফ্যাক্ট আমরা 10,000 সাবস্ক্রাইবার মার্কও ক্রস করে গেছি। সো থ্যাঙ্কস আ লট টু অল অফ ইউ, সবাইকে যারা সাবস্ক্রাইব করেছেন, যারা সাবস্ক্রাইব করেননি, শুধু হয়তো চ্যানেলে এসে এপিসোডসগুলো দেখে চলে যান। সাবস্ক্রিপশনটা করলে পরে আর একটু ভালো হতো। তবে থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন টু এভরিওয়ান। আর না, একটা জিনিস, সেটা হচ্ছে যে অস্বাভাবিক ধরনের ভয়েস রেকর্ড করে গল্প আসছে আমার কাছে। আর যেহেতু ওই দিকটা আমি দেখি, প্রচুর পরিমাণে আসছে। তা আমার দর্শকদের একটাই রিকোয়েস্ট যে আমার পক্ষে আমি যতটা সম্ভব হচ্ছে গল্পগুলো বলে দিচ্ছি, কিন্তু ওনারাও যদি একটু আসেন স্টুডিওতে, শিলিগুড়ি কলকাতা তো একদমই। এবং ওই কি বলে, রথ দেখা কলা বেচা একসঙ্গেই হবে। শিলিগুড়ি আশেপাশটাও ঘুরতেও পারবেন, এবং পাহাড় জঙ্গল, এবং আমাদের স্টুডিওতে এসে আমাদের সঙ্গে ইনসিডেন্টসগুলোকে শেয়ার করে একটা এপিসোডও শ্যুট করা যেতেই পারে।
আর হ্যাভিং সেড দ্যাট, বাট একান্তই যদি অসুবিধা হয় আর একটা অপশনও আছে, সেটাও আপনারা অ্যাভেল করতে পারেন। আমি জানি না কত দূর সেটা সম্ভব হবে, তবে আপনারা যখন মানে ঘটনাগুলোকে রেকর্ড করে পাঠাচ্ছেন, আপনারা ইনফ্যাক্ট ভিডিও ফরম্যাটেও পাঠাতে পারেন আমাদেরকে। শুধু একটাই রিকোয়েস্ট, ফোনটাকে এই সোজা না করে জাস্ট ল্যান্ডস্কেপ মোডে, মানে এরকম ফ্ল্যাট অবস্থায় করে। যদি আপনারা পুরো ঘটনাটাকে বলে যদি আপনারা পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপে ডক ফাইল করে এটা সেন্ড করাই যায়, সুতরাং পাঠাতে পারেন, তাহলে পরে আমরা চেষ্টা করতে পারি যে ওই ভিডিও ক্লিপটাকে ইনস্টেড অফ অরুণিমা টেকিং দ্য ইনিশিয়েটিভ অফ শেয়ারিং দ্য ঘটনা উইথ ইউ গাইস, মানে ডিরেক্টলি আমরা ওই ক্লিপটাও চালাতে পারি, কিন্তু সেটা অবশ্যই দেখার বিষয় আছে যে সেটা চালানোর মতন ফরম্যাটে আছে কিনা। যাই হোক, এটাও একটা অপশন, সেটাও বলে রাখলাম। এবং অসংখ্য ধন্যবাদ আর একবার বলি, এবং আমাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো রইল। জুড়ে থাকবেন আমাদের এই প্ল্যাটফর্ম, এই চ্যানেল, যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।